যেসব মানুষের টাকা পয়সা যেসব মানুষের টাকা পয়সা অনেক বেশি, তারা কি করে বলুন তো, সেই সমস্ত টাকা পয়সাগুলো নিয়ে তারা কিভাবে নষ্ট করবে বা কিভাবে কাজে লাগাবে সেইটা নিয়ে তাদের খুব দুশ্চিন্তা থাকে। মানে পেরে ওঠে না, ঠিকঠাক পেরে ওঠে না। তো কখনো এখানে, কখনো ওখানে, কখনো সেখানে, এইভাবে তারা তাদের সমস্ত টাকা পয়সা ব্যয় করতে থাকে। কিন্তু কোনোটাই কাজের কাজ হয় না। সেরকমই আজকে একটা, কিন্তু তারপরে ঘটনাটা কি ঘটে সেই রকম নিয়ে একটা গল্প শোনাবো। আজকে আমি আপনাকে বনফুলের ঘুড়ি গল্পটা শোনাবো। আমি পারমিতা সেন, আমি একজন লেখক এবং গল্প কথক। আপনি রয়েছেন পারমিতা পাণ্ডুলিপির সাথে। আসুন গল্প শুরু। জগৎজ্যোতি চৌধুরী। জগৎজ্যোতি চৌধুরী এরকম একজন মানুষ যার হাতে অঢেল টাকা, এবং তিনি তার সমস্ত টাকা তিনি কিভাবে খরচ করবেন সেই নিয়ে তার প্রচন্ড মাথা ব্যথা। সেই মাথা ব্যথা সারান কি করে, একদিন হঠাৎ ওর ইচ্ছে হলো কবিতা লিখবেন। নামি কোম্পানির দামি কাগজ আনানো হলো, প্রচুর আর্ট পেপার আনানো হলো, প্রচুর কবিতা লেখা হলো। তার যে স্তাবক বৃন্দের দলটি রয়েছে তারা ভীষণভাবে সেই সমস্ত কবিতার প্রশংসা করতে রইল। কবিতা পাঠানো হলো বিভিন্ন জায়গায়, কিন্তু একটিও কবিতা প্রকাশ হলো না। যখন প্রকাশ হলো না তখন তার স্তাবক বৃন্দের দল তাকে বলল এবং সান্ত্বনা দিল এইটা বলে যে চিন্তা করবেন না, আসলে আপনি যেভাবে কবিতা লেখেন সেই কবিতা বোঝার মতো মানুষ নেই, সেই জন্য আপনার কবিতা কোনো প্রকাশক প্রকাশ করলেন না। স্তাবক বৃন্দের কথা শুনে যথারীতি চৌধুরী মশাই ভেবে নিলেন যে হ্যাঁ ঠিক বলেছে, তার সত্যি লেখার হাত এত ভালো বা তার এত বেশি বোধ শক্তি যে সেই বোধ শক্তি অন্যান্য কারণে, এবং সেই জন্য তারা চৌধুরী মশাইয়ের কবিতা প্রকাশ করেনি। তাহলে এখন উপায়, তিনি একজন কবি হতে চান, তাহলে উপায়টা কি? উপায়টা হলো চৌধুরী মশাইকে অনেকেই উপদেশ দিলেন যে আপনার অসুবিধা কি আছে, আপনি একটা নিজে প্রেস কিনে নিন আর নিজে একটা পত্রিকা বার করুন। চৌধুরী মশাই করলেন তাই, তিনি নিজে একটা প্রেস কিনে নিলেন এবং নিজে একটি পত্রিকা বার করতে রইলেন। সেই পত্রিকাতে তাঁরই লেখা বিভিন্ন কবিতা প্রকাশ হতে রইল। তিনি কবি হয়ে উঠলেন। কিন্তু মুশকিল হলো, রাস্তাটি ভালো বেঁচেছিলেন, কিন্তু তার যদি একটু স্থিতি থাকতো তাহলে তিনি অবশ্যই নিশ্চয়ই এইভাবে সাধনা করতে করতে হয়তো তিনি একদিন সত্যি কবি হয়ে উঠতেন। কিন্তু তার ওই যে স্থিতিটা নেই, সুতরাং তিনি কবি হওয়াটাও তার বেশি দিন সইল না। তাহলে কি হলো, তিনি কবিতা ছেড়ে দিলেন। দিয়ে তারপর কবিতা ছেড়ে দিয়ে তিনি ভাবছেন যে তিনি কবি তো হলেন, তার বইও বেরিয়ে গেল, সমস্ত কিছু প্রেস কেনা হয়ে গেল, কিন্তু তার নাম তো কোথাও বেরোচ্ছে না। নাম বার করতে হবে। তাহলে নাম যদি বার করতে হয় তাহলে উপায়। একদিন ঘোষ এসে তাকে পরামর্শ দিল যে নাম তো কোথাও বেরোচ্ছে না, তাহলে কাজ করুন, আপনি বলুন ইলেকশনে দাঁড়িয়ে যান। ইলেকশনে দাঁড়িয়ে যাবেন, অবশ্যই আপনার নাম বেরোবে। তখন ঘোষের কথা শুনে চৌধুরী বাবু বললেন যে ঘোষাল তো আমাকে আগে বলেছিল কবিতা লিখতে, সেইখানে পত্রিকা করে অতগুলো টাকা আমার শুধু শুধু গেল, আমার নামটা কোথাও বেরোলো না। ঘোষমশাই বললেন চিন্তা করবেন না, ঘোষাল ওরকম বুদ্ধি ভুলভাল দিয়েই থাকে, কিন্তু আমি আপনাকে বলছি আপনি ইলেকশনে দাঁড়িয়ে যান। ইলেকশনে দাঁড়ালেই আপনার নাম বেরোবে খবরের কাগজে, আপনার নিশ্চিন্তি অবস্থা, আপনার দুশ্চিন্তা একদম কেটে যাবে। আপনি ইলেকশনে দাঁড়ান। ইলেকশনে দাঁড়ানো ঠিক আছে, তাই হলো। খরচ কিরকম হবে? খরচ হবে মোটামুটি লাখ 2-1 মতো খরচ হবে, খুব বেশি নয়। আপনি দাঁড়িয়ে যান, ঠিক আছে, ইলেকশনেই দাঁড়ানো হবে। তাহলে ইলেকশনে দাঁড়ানো হবে, এরকম খোঁজ খবর করলো, ঠিকঠাক হলো। হঠাৎ ঘোষমশাই কিছুদিন আগে এসে বললেন যে ইলেকশন তো দাঁড়াবেন ঠিক আছে, কিন্তু কোনো দলই আপনাকে টিকিট দিচ্ছে না, তাহলে আপনি কাজ করুন, আপনি বরং নির্দলে দাঁড়িয়ে যান, কোনো সমস্যা হবে না। নির্দলে দাঁড়িয়ে যাবেন, জিতে যাবেন, আপনার নাম বেরিয়ে যেতে পারে। তাই হলো, লাখ 2 টাকা খরচ করা হলো, নির্দলে দাঁড়ালেন, জিতলেন। টাকা দিয়ে ভোট কেনার একটা ব্যাপার ছিল, তিনি জিতেও গেলেন। এবং জিতে গিয়ে তিনি কি করলেন, খবর কাগজে তার নাম বেরিয়ে গেল। খবরের কাগজে নাম বেরোলো, তিনি শান্তি পেলেন। অ্যাসেম্বলিতে গেলেন, সেখানে ডিবেট রাউন্ড চালু হলো। ডিবেট রাউন্ড যখন চালু হয়েছে তখন ভারতের বর্তমান পরিস্থিতি নিয়ে, রাজনীতি নিয়ে, অর্থনীতি নিয়ে যখন কথাবার্তা চলতে চলতে হঠাৎ দেখা গেল দু দলের মধ্যে কথাবার্তা বলতে বলতে হঠাৎ হাতাহাতি।
হাতাহাতি থেকে চুলোচুলি থেকে এমন অবস্থা যে মুলতবি করতে বাধ্য হলো অ্যাসেম্বলি। যখন অ্যাসেম্বলি মুলতবি করা হয়ে গেল, ঠিক সেই সময় চৌধুরী মশাইও ওখান থেকে ওই পলিটিক্যাল ক্যারিয়ার মুলতবি করে চলে এলো। সুতরাং ওটিও তার হলো না, মধ্যখান থেকে লাখ 2 টাকা বেরিয়ে গেল। এবার উপায়, কবিতা হওয়া হয়ে গেল, পলিটিক্যাল লিডার হওয়া হয়ে গেল। এরপর কিন্তু তার নামটা তো বেরোতে হবে, একটা ভালো জায়গায় একটা নাম। যখন এরকম কিছুই হচ্ছে না, তিনি হঠাৎ মুখ শুকিয়ে গোমরা হয়ে বসে আছেন। ঠিক সেই সময় একজন বললেন, না যা কাজ করুন না, আপনি বরং আমাদের কোনো একটা রবীন্দ্র জয়ন্তীর সামনে অনুষ্ঠান আসছে, তার সভাপতি হয়ে যান। যখনই আপনি সভাপতি হয়ে যাবেন তখনই আপনার পেপারের নাম বেরোবে, কোনো সমস্যা হবে না। ভদ্রলোক দেখলো তাই, ভালো কথা, তাহলে এক কাজ করা যাক, যখনই রবীন্দ্র জয়ন্তী অনুষ্ঠান হবে তো তিনি সভাপতি হয়ে যাবেন। কিন্তু করার উপায়, এর জন্য খরচ আছে, নিশ্চয়ই খরচ আছে। কত আছে? 1000 টাকা। ঘোষ মশাই সেটি ব্যবস্থা করলেন। কাকে করলেন? পাড়ার একটা ক্লাব হঠাৎ রবীন্দ্র জয়ন্তী অনুষ্ঠান পালন করছে। তারা এসে ঘোষ মশাইকে ধরলেন যে 1000 টাকার ব্যবস্থা যদি চৌধুরী মশাই করে দেন। ঘোষ মশাই বলে, নিশ্চয়ই 1000 টাকার ব্যবস্থা করে দেবেন, তার বিনিময়ে একটা জিনিস করতে হবে, চৌধুরী মশাইকে সভাপতি করতে হবে। যদি তোমরা রাজি থাকো তাহলে কোনো সমস্যা নেই, চৌধুরী মশাই 1000 টাকা দিয়ে দেবেন। ছেলেটা বলে, কোনো ব্যাপার না, 1000 টাকা হাতের মুঠোয় পাওয়া মানে বিরাট ব্যাপার। ঠিক আছে, সভাপতি উনিই হবেন। যেমন বলা তেমন কাজ, চৌধুরী মশাই হলেন সভাপতি। চৌধুরী মশাই এসে ঘোষ মশাই বলছেন, প্রথমে তো টাকার কথা বলতে পারা যায় না, বলছে পাড়ার ছেলেরা ধরেছে যে যদি আপনি একটু ওদের রবীন্দ্র জয়ন্তীর সভাপতিত্বটা করে দেন, ছেলেরা বেঁচে যায়। আপনার মতো নামি দামি মানুষ ওরা পেয়ে উঠছে না আর কাউকে, তো যদি করেন, ছেলেরা বলতে সাহস পাচ্ছে না, ওরা আমাকে বলছে। চৌধুরী মশাই বলছেন, আরে বাসে তো বিরাট কাণ্ড, না আর কি আছে, ঠিক আছে আমি হয়ে যাবো। 2-4 দিন গেল, তারপরে ঘোষ মশাই বললো যে ছেলেরা বলছে পুজোটা আর একটু বড় করে করবে, আপনি যদি একটু টাকা দেন ওদেরকে তাহলে কেমন একটু ভালো হয়। চৌধুরী মশাই বলছে, হ্যাঁ তো দিয়ে দাও, কি সমস্যা আছে। ঘোষ মশাই বলেন, কত দেওয়া যায়? চৌধুরী মশাই বলছেন, কত দেওয়া যায় বলুন তো। বলছে, আপনি তো ওখানে সভাপতি হবেন, তো 1000 টাকা কমে কি দেওয়া যায়? ঠিক আছে, আপনি 1000 টাকা দিয়ে। 1000 টাকা দেওয়া হয়ে গেল, সভাপতি হয়ে গেল। সবকিছু ঠিকঠাকই আছে। সভাপতিত্বের ওখানে গিয়ে দেখলেন যে পাড়ার বকাটে ছেলেরা এমন ওখানে মারপিট হাঙ্গামা করছেন যে চৌধুরী মশাই ওখান থেকে পত্র পাঠ চলে আসতে বাধ্য হলেন। গুমড়ে গেলেন যে বাইরের কোন জগৎটাই বোধ হয় তার জন্য না, মরছে পড়লেন কিছুক্ষণ। একদিন হঠাৎ সূর্যাস্ত হয়েছে, ছাদে বসে আছেন একলা। বসে থাকতে থাকতে হঠাৎ আকাশের দিকে তাকিয়ে এরকম আকাশ কুসুম ভাবছেন। যখন ভাবছেন তখন হঠাৎ লক্ষ্য করলেন যে একটা ঘুড়ি খুব ওপর দিয়ে উড়ে যাচ্ছে। সেই ঘুরে উঠতে উঠতেই চৌধুরী মশাই ভাবলেন তার ফেলে আসা দিন, তার রঙিন জীবন, তার কবিত্ব, তার পলিটিক্যাল ক্যারিয়ার, তার এখানে সেখানে, তার পায়রা চাষ, মাঝখানে ওনার আবার পাখি চাষের খুব ইচ্ছে হয়েছিল। বিভিন্ন প্রজাতির পাখি নিয়ে এসে উনি পুষছিলেন, তো সেটাও বেশি দিন চলেন। বিভিন্ন নারী, একে একে অনেক কিছু, কিন্তু আলটিমেট উনি এও জানেন যে ওর স্থাপক বৃন্দ প্রত্যেকে ওকে ঠকাচ্ছে, নাম করে বিভিন্ন জিনিসের নাম করে ওর কাছ থেকে প্রচুর টাকা পয়সা নিচ্ছে। কিন্তু মুশকিল হলো ওদেরকেও যদি চৌধুরী মশাই ছেড়ে দেন তাহলে চৌধুরী মশাই থাকবেন কাকে নিয়ে? এইসবই ভাবছেন 7-5। হঠাৎ ভাবতে ভাবতে ঘোষকে বললেন, ছোটকা ঘোষকে ডেকে আনতো। ঘোষ এলো, আসতে বললেন, হুজুর কি হয়েছে? বলে, ঘোষবাবু একটা ঘুড়ির আসর করেছিল, একটু ঘুড়ি ওড়ায়। রাজকীয় ভাবে ঘুড়ি ওড়ানো হলো, ভীষণ ঘুড়ি আকাশে উঠলো, মাঞ্জা এলো বাইরে থেকে, ঘুড়ি এলো, বিভিন্ন পটশিল্পীদের দিয়ে ঘুড়িতে আঁকানো হলো ছবি, চিত্রশিল্পীদের দিয়ে ঘুড়ি আঁকানো হলো। সে এক মহা ধুমধাম আয়োজন, বিরাট লোক লস্কর নিয়ে ঘুড়ি ওড়ানো হলো। আকাশ আলোকিত হয়ে চৌধুরী মশাই ঘুড়ি উঠছে। ঠিক সেই সময় আকাশে কোত্থেকে জানি একটা ঘুড়ি, নাম ধাম নেই, বংশ পরিচয় নেই, এমন একটা ঘুড়ি উড়ে এসে কি করলো, চৌধুরী মশাইয়ের ওই বিরাট রাজকীয় ঘুড়িটাকে কেটে দিয়ে চলে গেল। ঘোষ মশাই বললেন, আরে সর্বনাশ, কি হয়েছে কি হয়েছে, কে করেছে? ছাদ থেকে উঠে মেরে দেখলেন পাড়ার মোড়ে দাঁড়িয়ে থাকা একটা ছেলে, যার শরীরে
বসনটাও ঠিকঠাক নেই, অর্ধ উলঙ্গ একটা ছেলে 5 পয়সার একটা ঘড়ি দিয়ে চৌধুরী মশাইয়ের ওই বিরাট আলিশান ঘড়িটা কেটে দিলেন। সবাই মিলে দৌড়লো সেই ছেলেটির পিছনে। এত সাহস হয় কি করে চৌধুরী মশাইয়ের ঘড়ি কেটে দেওয়ার? ঘুড়ি ঘুড়ি গল্পটা এখানেই শেষ। একটা ভীষণ সুন্দর গল্প, এত সুন্দর গল্প, এত না বলা কথা রয়েছে এই ছোট্ট গল্পটার মধ্যে, আমরা ভাবতেও পারি না। আমি পারমিতা সেন, এরকম এরকম ছোট ছোট গল্প নিয়ে হাজির হব আমি। গল্পটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন, খারাপ লাগলে ডিসলাইক তো আছেই, আর খুব ভালো লেগে থাকলে অবশ্যই শেয়ার করবেন। ভালো থাকবেন, সামনের দিনে আবার দেখা হবে, নতুন কোনো গল্প নিয়ে হাজির হব। ততদিন নিজের খেয়াল রাখবেন। ধন্যবাদ।